বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সুপ্রভাত সবাইকে। নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে সপ্তম অধ্যায়ের সপ্তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের সরকার কাঠামো এবং সরকারের অঙ্গসমূহ। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা কাকে বলে। তার আগে দেখেছিলাম যে প্রত্যেক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সাধারণত দুই ধরনের সরকার ব্যবস্থা দেখা যায়। দুই ধরনের সরকার ব্যবস্থা, একটি হচ্ছে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা এবং আরেকটি হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। আর এই সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা দেখেছিলাম আমরা কাকে বলে। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা যেখানে শাসন সংক্রান্ত সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে। মন্ত্রীরা তাদের কাজের জন্য একক ও যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে বা জবাবদিহি করতে বাধ্য থাকে। তো আমরা দেখেছি সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য দেখেছিলাম। সেখানে দেখেছি যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে ক্ষমতার একত্রীকরণ দেখা যায়, অর্থাৎ আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ক্ষমতা একটি একত্রীকরণ দেখা যায়। সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছেন নামমাত্র প্রধান, প্রকৃত শাসক বা সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার এই ক্ষমতা তার মন্ত্রিসভাকে নিয়ে এই ক্ষমতা প্রয়োগ করে থাকে। তারপর দেখেছি যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাটা অনেকটা দায়িত্বশীল হয়, কারণ সেখানে জনমতের প্রতিফলন দেখতে পাই, আমরা গণমাধ্যমগুলোকে স্বাধীন দেখতে পাই। এই সকল কারণে সাধারণত বলা হয় যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাটা অনেকটা গণতান্ত্রিক। আজকে আমরা দেখব সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থার দোষ গুণ সমূহ, অর্থাৎ গুণাবলী এবং ত্রুটি সমূহ। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থার কোন ত্রুটি আছে এবং কোন গুণাবলী আছে। আচ্ছা, শুরুতেই যেমনটা বলেছি, সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা হচ্ছে আধুনিককালে সবচেয়ে বেশি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। আর যেহেতু সবচেয়ে বেশি গণতান্ত্রিক, তাই কিন্তু সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাটা অনেকটা জনপ্রিয়। এই জনপ্রিয়তার পেছনে নিশ্চয়ই এমন কিছু গুণাবলী কাজ করছে, যার কারণে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাটা আধুনিককালে অত্যধিক মাত্রায় একটি জনপ্রিয় শাসন ব্যবস্থা। আমরা দেখব যে কারণগুলো কি কি। তাহলে আমরা আজকে প্রথমেই আলোচনা করব হচ্ছে, আমরা বুঝতে পারছি শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংসদীয় পদ্ধতি বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার দোষ গুণ সমূহ। দোষ গুণ সমূহ আমরা কিন্তু গতদিন বলেছি সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা বলতে আমরা যে সরকারকে বুঝি সেই সরকার, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বলতে কিন্তু আমরা সেই সরকারই বুঝি। আমরা এখানে বা লিখেছি, এটার আরও একটি নাম আছে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা। তো আজকে আমরা দেখব সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার গুণগুলো কী কী, অর্থাৎ গুণাবলী সমূহ। তো প্রথম গুণটা হচ্ছে যে আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক হচ্ছে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থার অন্যতম একটি গুণ। আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক। আচ্ছা, আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক। আমরা বলেছি যে আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্কের ভিত্তিতে কিন্তু গণতান্ত্রিক সরকারটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, একটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় পদ্ধতি বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় যে আইনসভা ও মন্ত্রিসভা আছে তার মধ্যে একটি সুসম্পর্ক দেখা যায়। কেন? কারণ হচ্ছে যে এই যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় যেই রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেই রাজনৈতিক দল থেকেই কিন্তু সরকার বা মন্ত্রিসভা গঠন করা হয়। অর্থাৎ সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা আইনসভায় সংখ্যাগরিষ্ঠ দলের মধ্য থেকেই গঠন করা হয় হচ্ছে আমার মন্ত্রিসভা। তাহলে এদিক থেকে দেখা যাচ্ছে যে মন্ত্রিসভার সদস্যরা এবং আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যরা একই রাজনৈতিক দলের সদস্য। এই একই রাজনৈতিক দলের সদস্য হওয়ার ফলে তাদের মধ্যে একটি সুসম্পর্ক দেখা যায়। তারা যে কোনো নীতিমালা প্রণয়ন করার ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইনসভা, শাসন বিভাগ আইনসভা থেকে সকল নীতিমালা নিয়মের উপর যথাযথ নিয়মের মধ্য দিয়ে হচ্ছে আইন প্রণয়ন করে এবং এই ক্ষেত্রে কিন্তু আইনসভা মন্ত্রিসভাকে আইন প্রণয়নের ক্ষেত্রে ব্যাপক সাহায্য ও সহযোগিতা করে থাকে। এরপরে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থাটাকে বলা হয়
একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থাটা হচ্ছে অনেকটা দায়িত্বশীল সরকার ব্যবস্থা। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় কিন্তু আমরা সংজ্ঞাতেই দেখেছি যে মন্ত্রীরা তাদের কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। যেহেতু সেখানে একটি জবাবদিহিতার একটি প্রশ্ন থেকে যায় বা একটি ব্যবস্থা আছে, তাই মন্ত্রীরা চাইলেও বা সরকার চাইলেও তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। তাদেরকে সবসময় তাদের দায়িত্বের জন্য আইনসভার নিকট এবং জনগণের নিকট দায়বদ্ধ থাকতে হয়। এই জন্য বলা হয় যে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থাটা হচ্ছে অনেকটা সংখ্যাগরিষ্ঠ, অনেকটা দায়িত্বশীল সরকার ব্যবস্থা। এরপরে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় জনস্বার্থ সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় জনস্বার্থ রক্ষায় সহায়ক, জনগণের ভোটে বা জনগণের সমর্থনেই কিন্তু সংসদীয় পদ্ধতির সরকারটা গঠিত হয়। জনগণের ভোটেই আইনসভার সদস্যরা নির্বাচিত হয় এবং তাদের মধ্য থেকে সরকার গঠিত হয়। তাই তাদেরকে অবশ্যই জনস্বার্থ সংরক্ষণ করতে হয়, অর্থাৎ জনস্বার্থের দিকে দৃষ্টি রাখতে হয়। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় সরকার বা মন্ত্রী সভা সদস্য যারা আছেন তারা চাইলেও জনস্বার্থকে উপেক্ষা করে নিঃস্বার্থ সংরক্ষণ করতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে তারা কিন্তু তাদের কাজের জন্য সবসময় আইনসভার নিকট দায়বদ্ধ। যদি এই সরকার ব্যবস্থায় সরকার জনস্বার্থকে উপেক্ষা করে, সেক্ষেত্রে তার জন্য কিন্তু সরকারকে আইনসভার নিকট দায়ী হতে হবে। আইনসভা যদি বা সরকারটা যদি আইনসভার আস্থা হারায়, সেক্ষেত্রে কিন্তু সেই সরকার বা মন্ত্রী পরিষদের ক্ষমতা অবসান ঘটবে, মেয়াদ শেষ হওয়ার আগেই সেই মন্ত্রিসভাটা ভেঙে যাবে। তাই এটাকে বলা হয় অনেকটা জনস্বার্থ সংরক্ষণকারী সরকার ব্যবস্থা। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাটা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাটা অনেকটা নমনীয় পদ্ধতির। কিভাবে নমনীয় পদ্ধতির? সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থাটাতে যেহেতু মন্ত্রিসভার সদস্য যারা আছেন তারা যে রাজনৈতিক দলের সদস্য, সেই রাজনৈতিক দল কিন্তু আইনসভায় সংখ্যাগরিষ্ঠ। তার ফলে যে কোনো পরিবর্তনশীল অবস্থায় যে কোনো আইন তারা সহজেই পাশ করিয়ে নিয়ে আসতে পারে। এছাড়াও সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় মন্ত্রীরা যারা আছে, যাদেরকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়, তারা কিন্তু হচ্ছে সংসদে বা আইনসভায় যারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, তাদের মধ্যে থেকে যারা অপেক্ষাকৃত অভিজ্ঞ প্রবীণ, তাদেরকে মন্ত্রিসভায় নিযুক্ত করা হয়। এক্ষেত্রে দেখা যায় যে যদি কখনো মন্ত্রিসভায় অযোগ্য লোক আসে বা অযোগ্য লোককে নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সহজেই মন্ত্রিসভার একটি রদবদল করা যায় সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা, যেটা সাধারণত রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আমরা দেখতে পাই খুব কম। কিন্তু এই জিনিসটা সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থায় খুবই সহজেই এই মন্ত্রিসভার রদবদল করা যায়। মূলত হচ্ছে এই যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা, যারা শাসন বিভাগের সদস্য আছে তারা আইন বিভাগের সদস্য হওয়ার ফলে যে কোনো সিদ্ধান্ত সহজেই গৃহীত করা যায় বা যে কোনো আইন প্রণয়নে সহজ হয়। এরপরে সরকারের স্থায়িত্ব হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা অন্যতম একটি বৈশিষ্ট্য। আচ্ছা, কেন সরকারের স্থায়িত্ব? এটা কোন দিক থেকে? যে আমরা বলেছি যে আইনসভায় যেই দল সংখ্যাগরিষ্ঠ সেই দলের মধ্য থেকেই সরকার গঠিত হয় বা মন্ত্রিসভা গঠিত হয়। তাহলে এদিক থেকে কিন্তু এই যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় সরকার যেটা আছে, অর্থাৎ মন্ত্রিসভায় যারা আছে তারা কিন্তু আইনসভার সমর্থন প্রাপ্ত, তাই সহজে কিন্তু তাদেরকে বিরোধী দলরা মন্ত্রিসভা থেকে অপসারণ করতে পারে না। এরপরে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, যেহেতু আইনসভার সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হয় এবং জনগণের ভোটে নির্বাচিত হয়, জনগণ তাদের নির্বাচন করে এবং তাদের মধ্যে থেকেই সরকার গঠিত হয়, তাই সাধারণত দেখা যায় যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় জনমতকে
প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এরপরে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় আরেকটি গুণ হচ্ছে এই সরকার ব্যবস্থার মধ্য দিয়ে রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটে। রাজনৈতিক শিক্ষার প্রসার ঘটে। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় সাধারণত দেখা যায় যে যেহেতু এটি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হচ্ছে দুইয়ের অধিক রাজনৈতিক দলের উপস্থিতি। এই দুইয়ের অধিক রাজনৈতিক দলের উপস্থিতি থাকার ফলে এই যে একাধিক রাজনৈতিক দল থাকে তাদের রাজনৈতিক আদর্শ কিন্তু একাধিক থাকে। এই প্রত্যেকটি রাজনৈতিক দলের আদর্শ সম্পর্কে জনগণ জানতে পারে। এর মধ্য থেকে কোনটি ভালো, কোনটি জনগণের জন্য কল্যাণকর সেটা কিন্তু জনগণ বুঝতে পারে এবং বাছাই করতে পারে। এছাড়াও আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বা আরেকটি সুবিধা হচ্ছে যে রাজনৈতিক শিক্ষার বিকাশ। এই যে একাধিক রাজনৈতিক দলগুলো থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু অপর রাজনৈতিক দলের যে ত্রুটিগুলো আছে বা যে ত্রুটিগুলো আছে সেগুলো কিন্তু জনসম্মুখে তুলে ধরে। তার ফলে প্রথমত জনগণ প্রত্যেকটি রাজনৈতিক দলের ভালো দিকগুলো যেমন দেখতে পারে বা বুঝতে পারে বা জানতে পারে, ঠিক তেমনি পাশাপাশি তাদের খারাপ দিকগুলো সম্পর্কেও জানতে পারে এবং জেনে তার পছন্দের একটি রাজনৈতিক দলকে নির্বাচন করতে পারে। তাই বলা হয় যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় রাজনৈতিক শিক্ষার ব্যাপক প্রসার দেখতে পাওয়া যায়। এরপর অবশ্যই এটা যেহেতু একাধিক রাজনৈতিক দল থাকে এবং বিরোধী রাজনৈতিক দলের সুযোগ আছে বা বিরোধী দলের উপস্থিতি আছে, তাই সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থাটা হচ্ছে সম্পূর্ণরূপে স্বৈরাচার বিরোধী। এই শাসন ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল থাকার কারণে সরকার দল বা সরকার চাইলেও স্বৈরাচারে পরিণত হতে পারে না। এরপরে যেহেতু এটি সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা, তাই এই সরকার ব্যবস্থায় দায়িত্বশীলতা ও জবাবদিহিতা পূর্ণরূপে দেখতে পাওয়া যায়। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা পূর্ণরূপে দেখতে পাওয়া যায়। এরপর সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থাটা অনেকাংশে সম্পূর্ণরূপে গণতান্ত্রিক। আমরা দেখেছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দুই ধরনের সরকার দেখা যায়, একটা হচ্ছে মন্ত্রিপরিষদ আর একটা হচ্ছে রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থাটা তুলনামূলকভাবে অতিমাত্রায় গণতান্ত্রিক, কারণ এই ধরনের শাসন ব্যবস্থায় সরকারের যে মন্ত্রিসভা আছে তারা কিন্তু জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। ঠিক তেমনি আবার এই যে সরকার আছে, এই সরকারটা গণতন্ত্রের ভিত্তিতে পরিচালিত হয়। সরকারের সার্বিকভাবে সরকারকে একক বা যৌথভাবে সংসদের কাছে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হয়, যার ফলে বলা হয় যে এই সরকার ব্যবস্থাটা অতিমাত্রায় গণতান্ত্রিক। এবং যেহেতু এটি গণতান্ত্রিক এবং জনকল্যাণের প্রাধান্য দেওয়া হয় এবং জনমতের ওপর ভিত্তি করে এই সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তাই বলা হয় যে এই সরকার ব্যবস্থার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা অনেকাংশে সম্ভব হয়। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার প্রধান গুণাবলী সমূহ। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাব সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার ত্রুটি সমূহতে। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার ত্রুটিসমূহ। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা অন্যতম একটি ত্রুটি হচ্ছে এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি দেখতে পাওয়া যায় না। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি তোমরা সবাই জানো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে যে সরকারের যে তিনটি বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, তিনটি বিভাগ একটি আরেকটির কাজে হস্তক্ষেপ না করে স্বাধীনভাবে তার ক্ষমতার চর্চা করে যাওয়া হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কার্যকর হয় না। প্রধান কারণ হচ্ছে আমরা দেখি সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায়
শাসন বিভাগের সদস্য যারা আছে অর্থাৎ মন্ত্রীরা কিন্তু আইনসভার সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত। তাহলে একাধারে যিনি মন্ত্রী তিনি কিন্তু একাধারে শাসন বিভাগের সদস্য, আবার তিনি আইন বিভাগের সদস্য। তার ফলে কিন্তু কি হচ্ছে, এই যে সংসদ এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সেটা কায়েম হচ্ছে না। পাশাপাশি মন্ত্রী পরিষদের বা মন্ত্রীদের একটি একচ্ছত্র আধিপত্য কায়েম হচ্ছে এই সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায়, যেটা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা অন্যতম একটি ত্রুটি। আরেকটি ত্রুটি হচ্ছে মন্ত্রী পরিষদের একনায়কতন্ত্র। মন্ত্রী পরিষদের একনায়কতন্ত্র যেহেতু সাধারণত বলা হয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ওপর মন্ত্রী পরিষদের নিয়ন্ত্রণ সাধারণত ব্যাপকভাবে বিস্তৃত থাকে, কারণ তাদের মধ্যে থেকে আইনসভায় যারা অভিজ্ঞ, বিজ্ঞ, প্রবীণ তাদেরকে নিয়ে গঠিত হয় আমাদের হচ্ছে মন্ত্রী পরিষদ। তার ফলে এই সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় মন্ত্রীরা নিজেদেরকে সর্বে ভাবতে শুরু করে, যার ফলে তারা মন্ত্রীদের আইনসভার ওপর একটি একচ্ছত্র আধিপত্য কায়েম করতে চায়। পাশাপাশি আধুনিককালে আমরা যেটা দেখি, আইন বিভাগ কিন্তু তাদের অধিকাংশ ক্ষমতা বা কার্যাবলী, যে আইন বিভাগের প্রধান কাজ হচ্ছে কিন্তু আইন প্রণয়ন করা, সেই আইন প্রণয়নের কাজটা কিন্তু অনেকাংশে এখন শাসন বিভাগের ওপর ন্যস্ত করে রেখেছে, যার ফলে এই মন্ত্রিসভার দায়িত্ব বা কাজের পরিধি বৃদ্ধির সাথে সাথে তাদের কিন্তু একটি ক্ষমতাও বৃদ্ধি পেতে শুরু করেছে। এই মন্ত্রী পরিষদের ক্ষমতার বৃদ্ধি মন্ত্রী পরিষদের একটি একনায়কতন্ত্র সৃষ্টি করেছে, যেটা কিনা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা অন্যতম একটি ত্রুটি। এরপরে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় আরেকটি ত্রুটি হচ্ছে, এখানে অনেক ক্ষেত্রে মন্ত্রীদের অযোগ্যতা দেখা যায়। কিভাবে? যেহেতু এই মন্ত্রীরা প্রথমে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসে, আইনসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসে, আইনসভার সদস্য হিসেবে তাদেরকে নির্বাচন করে কারা? জনগণ। অনেক সময় জনগণ কিন্তু আইনসভার সদস্য নির্বাচনের ক্ষেত্রে যাকে নির্বাচন করছে তার যোগ্যতাকে বাদ দিয়ে অনেক সময় তার ব্যক্তিগত ইমেজকে কেন্দ্র করে তাকে নির্বাচন করে থাকে, যার ফলে দেখা যায় যে আইনসভার সদস্য হিসেবে তিনি যখন প্রথম নির্বাচিত হচ্ছে বা যারা নির্বাচিত হচ্ছে তারা অনেক সময় অযোগ্যও হতে পারে, কারণ যারা নির্বাচন করছে তারাই কিন্তু অনেক ক্ষেত্রে ততটা সচেতন না, রাজনৈতিক সচেতন না, তাই নির্বাচনের ক্ষেত্রে দেখা যায় যে অযোগ্য ব্যক্তি চলে আসে। আর যেহেতু আইনসভায় সদস্যদের মধ্যে যারা প্রবীণ, অভিজ্ঞ তাদেরকেই অনেক সময় মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিযুক্ত করা হয়। তার ফলে কি হয় যে তাদের মধ্যে থেকে যিনি নিয়োগ পাচ্ছেন অনেক ক্ষেত্রে কিন্তু তিনি যোগ্যতাকে উপেক্ষা করে তার অভিজ্ঞতা এবং তার বয়সের উপর ভিত্তি করে তাকে নিয়োগ প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু মন্ত্রিসভায় একজন অযোগ্য মন্ত্রী আসার সম্ভাবনা থেকে থাকে। এরপরে সবচেয়ে বড় ত্রুটি আমি যেটা মনে করি বা যেটা বলা হয় যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থার, সেটা হচ্ছে এটা জরুরি অবস্থা মোকাবেলা অনুপযোগী, জরুরি অবস্থায় অনুপযোগী। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাটা জরুরি অবস্থা অনুপযোগী। জরুরি অবস্থা কাকে বলে? যখন রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হয়, দেখা দেয়, বা রাষ্ট্রে মহামারী দেখা দেয়, তখনই কিন্তু আমরা বলি সেই অবস্থাটাকে বলে থাকি হচ্ছে আমরা জরুরি অবস্থা। জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য প্রয়োজন হয় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা, যত দ্রুত সম্ভব যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা। কিন্তু এই কাজটা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় করা যায় না, কারণ সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে বা কোনো আইন প্রণয়ন করতে হলে বা কোনো নীতিমালা প্রণয়ন করতে হলে আইনসভায় বসে আইনসভার সদস্যদের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং আইনসভার সদস্যদের সমর্থনের মধ্য দিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় বা যে কোনো নীতিমালা প্রণয়ন করা যায়, যেটা অনেকটা সময় সাপেক্ষ। এই সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু জরুরি অবস্থা কখনোই মোকাবেলা করতে পারে না। তাই বলা হয় যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থার একটি বড় ত্রুটি হচ্ছে যে এটা জরুরি অবস্থার অনুপযোগী। এরপরে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাটাকে অনেকে দুর্বল সরকার বলে থাকে, কারণ
এই সরকারটাকে অনেকে দুর্বল সরকার বলে থাকে, কারণ আইনসভা নির্বাচনে কখনো কখনো একটি দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে নাও পারে। আমি আবার বলছি, অনেক সময় দেখা যায় যে আইনসভা নির্বাচনে যে কোনো সরকার, আমরা কি বলি, যেই রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সেই সরকার গঠন করবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমার যে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন নাও করতে পারে। সেক্ষেত্রে কী করে? সেক্ষেত্রে সেই রাজনৈতিক দলটা সংখ্যাগরিষ্ঠ আসন লাভের জন্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো নিয়ে একটি কোয়ালিশন সরকার অর্থাৎ জোটবদ্ধ সরকার গঠন করে। এই যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ নাও হতে পারে, যার ফলে একটি দুর্বল সরকার ব্যবস্থা গঠনের সম্ভাবনা সৃষ্টি হয় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায়। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার আরেকটি ত্রুটি হচ্ছে দুর্নীতি। দুর্নীতি শুধু সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা না, অর্থনৈতিক ব্যবস্থার জন্য খুবই একটি খারাপ ব্যবস্থা। এটি বা হচ্ছে অন্যতম একটি ত্রুটি। কেননা শাসন ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিবর্গ, নির্বাচক মণ্ডলী, তারপর যারা আইন প্রণেতা আছে, নীতি নির্ধারক আছে, তারা যদি দুর্নীতির কবলে পড়ে তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে শাসন ব্যবস্থাটা ভেঙে যায় বা একটি দুর্বল শাসন ব্যবস্থার সৃষ্টি হয়, যেটা হয় সাধারণত সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থায়। সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থায় আইন প্রণেতা থেকে শুরু করে নির্বাচক মণ্ডলী পর্যন্ত যে প্রত্যেককে কোনো না কোনোভাবে দেখা যায় দুর্নীতির সাথে লিপ্ত হয়ে পড়তে, যার ফলে এই সরকার ব্যবস্থাটা অনেকাংশে যতটুকু তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারার কথা ততটা করতে পারে না। এরপরে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা আরেকটি ত্রুটি হচ্ছে আমলাতান্ত্রিক প্রভাব। যেহেতু অনেক সময় সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় অযোগ্য শাসকের আগমনের একটি সুযোগ থাকে, তাই এই সরকারটা মূলত একটি আমলাতান্ত্রিক সরকারে পরিণত হয়ে যায়। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় আইনসভার সদস্যরা, মন্ত্রীরা তাদের কাজের জন্য অনেকাংশে আমলাদের উপর নির্ভরশীল হয়ে যায়। আমলারা সাধারণত আমলাদের কাজ কি? সরকার বা শাসন বিভাগ যে সকল নীতিমালা প্রণয়ন করবে সেগুলো বাস্তবায়ন করার কাজ হচ্ছে আমলাদের। সেই বাস্তবায়ন ছাড়াও দেখা যায় যে মন্ত্রীদের বিভিন্ন কাজের যে খসড়া, নীতিমালার খসড়া, সেগুলো এখন অনেকাংশে প্রণয়নের ক্ষেত্রে বিশেষ করে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় সরকার আমলাদের ওপর নির্ভরশীল হয়ে যায়, যার ফলে একটি আমলাতান্ত্রিক প্রভাব এই সরকার ব্যবস্থা দেখতে পাওয়া যায়। আমরা কিন্তু গুণে বলেছিলাম যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থাটা একটি স্থায়ী সরকার ব্যবস্থা। কেন? কারণ এই সরকার ব্যবস্থায় মন্ত্রীরা যারা আছে তারা কিন্তু আইনসভায় যে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল তার পূর্ণ সমর্থন লাভ করে থাকে। কিন্তু এই সরকার ব্যবস্থাটা কিন্তু অন্য আরেক দিক থেকে অস্থায়ী। কিভাবে অস্থায়ী সেটা বলছি। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দল থাকে, বিরোধী রাজনৈতিক দলের স্বীকৃতি সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় আছে। এই বিরোধী রাজনৈতিক দলরা সরকারের গঠনমূলক সমালোচনা করে, সরকারের বিরোধিতা করে বা সরকার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে কোনো সময় কিন্তু সরকারের পতন ঘটাতে পারে। এছাড়াও আরেকটি হচ্ছে যে এই সরকার ব্যবস্থায় যে মন্ত্রী পরিষদের সদস্য যারা আছে তারা যদি আইনসভার আস্থা অর্জন করতে না পারে তাহলে তারা কিন্তু মেয়াদ শেষের পূর্বেই তাদের মেয়াদের অবসান ঘটাতে হয় বা তাদের পদের থেকে পদচ্যুত করতে হয়। তাই এই দৃষ্টিকোণ থেকে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থাটা কিছুটা অস্থায়ী শাসন ব্যবস্থা, যেটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা না। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় চাইলেও কিন্তু রাষ্ট্রপতিকে মেয়াদ শেষের পূর্বে সহজে অপসারণ করা যায় না। যদিও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি বা শাসন বিভাগের পতনের একটি ব্যবস্থা আছে বা মেয়াদ শেষের আগে তার মেয়াদ শেষ হওয়ার একটি বিধান আছে, তাও সেটা জটিল, যেটা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা অনেকটা নমনীয়। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের আলোচ্য বিশ্বচির বিষয়বস্তু। আমরা পরবর্তী ক্লাসে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা কাকে বলে এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য, ত্রুটি এবং গুণাবলী সকল কিছু নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।